Okay. লেখিকার নাম হচ্ছে মার্জরি কিনান রলিংস। Was born on August 8, 1896 in Washington, D.C. যে 1896 সালে আগস্টের 8 তারিখে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেছিলেন। এখানে দুটো প্রিপজিশন ভালো করে মনে রাখো। তারিখের আগে ওয়ান বসে এবং বড় জায়গায় হলে তার আগে ইন বসে, এই জন্য ওয়াশিংটন ডিসি এটি আমেরিকার রাজধানী। তো এর আগে ইন বসেছে আর তারিখের আগে ওয়ান বসেছে। আর এটা ফ্রম অ্যান আর্লি এজ, এটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা একটা কম্পারেটিভ তুলনা তোমাকে দেখাতে পারি। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। একটু দাঁড়াও। এমন একটা জায়গায় গিয়ে আটকে আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখন একটা কম্পারেটিভ তুলনা করা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। কি ব্যাপার, নাই কেন? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফ্রেজের তো একটা তুলনা করে দিলাম, কোথায় রেখে দিলাম? সলভ, ফাইনালের মধ্যে রাখলাম। জেরান্ড, হ্যাঁ, এই এখানে আছে, দেখো একটু ফাইনাল। এখানে খেয়াল করো যে দ্য ক্যাট আন্ডার দ্য টেবল, যখন আমি বলছি দ্য ক্যাট আন্ডার দ্য টেবল, এই আন্ডার দ্য টেবলের আগে কি আছে? নাউন আছে। আবার হি কেপ্ট হিজ শুজ আন্ডার দ্য টেবল, এখানে এই আন্ডার দ্য টেবলের আগে যে নাউন আছে দি ক্যাট, এটাকে যদি বাদ দাও তুমি, তাহলে আন্ডার দ্য টেবলের সঙ্গে সেন্টেন্সের তেমন কোনো অর্থ মিল থাকছে না, অর্থ থাকবে না, হ্যাঁ। সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না, আন্ডার দ্য টেবল ইজ স্লিপিং হচ্ছে না। বাট ওইদিকে খেয়াল করো যে হি কেপ্ট হিজ শুজ আন্ডার দ্য টেবল, হি শুজ তুমি বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নাই, হি কেপ্ট আন্ডার হুম, দ্য টেবল মিনিং দিতে পারছে। তারপরে দ্য ব্যাগ বিহাইন্ড দ্য ডোর, এই যে বিহাইন্ড দ্য ডোর অ্যাডজেক্টিভ। হুম। আবার এদিকে শি ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর, এটি হলো অ্যাডভার্ব। ঠিক আছে, এর আগে ভার্ব আছে। তো এভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব খুব ভালো করে খেয়াল করো এগুলো। যেমন দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, তাহলে ইন দ্য গার্ডেন এটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন গিয়ে মডিফাই করছে প্লেইং কে, ভার্বকে মডিফাই করে এটি অ্যাডভার্ব হয়ে গেল।
আর এখানে অ্যাডভার্ব। ইন দ্য গার্ডেন মডিফাই করছে ফ্লাওয়ার্স কে, যে কারণে এটি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ। আবার নিয়ার দ্য রিভার, দ্য ভিলেজ নিয়ার দ্য রিভার, নিয়ার দ্য রিভার ভিলেজ কে মডিফাই করছে, এটি হচ্ছে মডিফাই অ্যাডজেক্টিভ করছে। ফ্রেজ। আবার দে বিল্ড আ হাউস নিয়ার নিয়ার দ্য রিভার, এখানে নিয়ার দ্য রিভার মডিফাই করছে কিন্তু বিল্ড কে, হাউস কে জি নয়, স্যার। ভার্বকে মডিফাই করে এটি অ্যাডভার্ব। একইভাবে অন দ্য ওয়াল, দ্য পেইন্টিং অন দ্য ওয়াল, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ অন দ্য ওয়াল পেইন্টিং কে মডিফাই করছে। আর হি হাং দ্য ক্লক অন দ্য ওয়াল, এখানে অন দ্য ওয়াল গিয়ে মডিফাই করছে হাং কে। ক্লিয়ার কি বিষয়টা এখন? জি স্যার। আর কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, ওকে। এখন তোমাকে যেটা করাচ্ছিলাম, অর্থাৎ এটি হলো তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আ রাইটার ফ্রম অ্যান আর্লি এজ, যে শৈশব থেকেই তিনি লেখালেখি করতেন। শি ওয়ান আ প্রাইজ অফ $2 ফর আ শর্ট স্টোরি, যে সে $2 একটা প্রাইজ অর্জন করেছিল একটা ছোট গল্পের জন্য, পাবলিশড, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রেস। পাবলিশড ইন দ্য ওয়াশিংটন পোস্ট ইন 1907, অর্থাৎ 1997 সালে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি ছোট গল্পের জন্য $2 পুরস্কার জিতেছিলেন। শি অ্যাটেন্ডেড দ্য ইউনিভার্সিটি অফ উইসকনসিন, যে উইসকনসিন ইউনিভার্সিটিতে তিনি অধ্যয়ন করেছিলেন বা পড়াশোনা করেছিলেন। তাহলে এটাকে কি বলবা? এই ভার্বটা কোন ধরনের ভার্ব আর এটা কি? এটা কি নাউন ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ? স্যার, দ্য ইউনিভার্সিটি অফ, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোয়ার দ্বারা কোশ্চেন করতে পারছো, হোয়ার জি ডিড হি স্যার। অ্যাটেন্ড দ্য ইউনিভার্সিটি অফ হুম। উইন্স উইসকনসিন, কনসিন, উইসকনসিন, বুঝতে পারছো কি? জি স্যার। এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, তারপরে হোয়ার শি রিসিভড হার ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি ইন ইংলিশ, যে যেখানে, এটি হলো একটা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, হুম। যে যেখানে তিনি ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। শি ম্যারিড চার্লস রলিংস, অলসো আ রাইটার, তিনি লেখক চার্লস রলিংসকে বিয়ে করেছিলেন। দ্য কাপল মুভ টু নিউ ইয়র্ক, এবং তারা নিউ ইয়র্কে চলে যায়। হোয়ার দে ওয়ার্কড অ্যাজ জার্নালিস্ট ফর ভেরিয়াস নিউজ পেপার, যেখানে বিভিন্ন নিউজ পেপারে তারা জার্নালিস্ট হিসেবে হিসেবে কাজ করে। এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এখানে যে অ্যাজটা ব্যবহার করা হয়েছে, এই অ্যাজটা হলো একটা প্রেপোজিশন। প্রিপোজিশন। জি স্যার। ইন 1933, 1993 সালে দ্য কাপল ডিভোর্সড, মানে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ তারা বিবাহ বিচ্ছেদ করে 1933 সালে। তারা দাম্পত্য জীবন কতদিনে থাকলো, বিয়ে করলো কবে? শি ম্যারিড এত, শি অ্যাটেন্ডেড, ও ইয়াটা লেখেনি, বিয়ের সালটা লেখেনি। ইন 1941 শি ম্যারিড নর্টন বাস্কিন, নর্টন বাস্কিনকে তিনি বিয়ে করেন, আর হোটেল ওনার, হোটেলের একজন মালিক, ফ্রম সেন্ট অগাস্টিন, ফ্লোরিডা, and lived with him until her death in 1953, যে 1941 সালে তিনি ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের একজন হোটেলের মালিককে বিয়ে করেন, নর্টন বাস্কিন, আহ, নর্টন বাস্কিন নামে, এবং 1953 সালে তার মৃত্যু পর্যন্ত তার সঙ্গে বসবাস করেন। রলিংস ওয়াজ কনসিডার্ড আ রাইটার অফ লোকাল অর রিজিওনাল লিটারেচার, এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যে রলিংসকে স্থানীয় বা আঞ্চলিক সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। হুইচ focuses on a particular geographical setting of rural and southern USA, এটি অ্যাডজেক্টিভ ক্লজ, যে যার লেখাগুলো প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের গ্রামীণ অঞ্চলের জীবনচিত্র তুলে ধরে।
Although her stories are based on the seemingly simple lives, of rural people, her themes are universal. যদিও তার গল্পগুলো গ্রামীণ মানুষের সহজ সরল জীবনের উপর ভিত্তি করে লেখা, তবে তার থিমগুলো বা বিষয়বস্তুগুলো সার্বজনীন। রলিংস কন্টিনিউড টু রাইট আনটিল হার ডেথ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লিখেছিলেন। ফ্রম আ সেরিব্রাল হ্যামোরেজ অন ডিসেম্বর 14, 1953, যে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন, এবং লেখালেখি তিনি মৃত্যুর আগ পর্যন্তই করেছিলেন এবং 1953 সালে তার মৃত্যু হয়। মার্জরি কিনান রলিংস, ওকে। তারপরে হচ্ছে এখানে একটা কোশ্চেন করা হয়েছে, হোয়াট ইজ অ্যান অরফানেজ? এতিমখানা কি? হোয়াট কাইন্ডস অফ ফিলিংস ডু অরফানস হ্যাভ টু ডিল উইথ? যে ওখানে বসবাস করার জন্য বা অথবা ওখানে বসবাস করে যে এতিমরা, তাদের অনুভূতিগুলো কেমন? তাহলে অ্যান অরফানেজ ইজ আ রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, একটা আবাসিক প্রতিষ্ঠান, দ্যাট প্রোভাইডস, যা সরবরাহ করে, অ্যাডজেক্টিভ ক্লজ, কেয়ার, যত্ন, শেল্টার, বাসস্থান, অ্যান্ড এডুকেশন, শিক্ষা, ফর চিলড্রেন, শিশুদের জন্য, এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। হু হ্যাভ লস্ট দেয়ার প্যারেন্টস, যারা তাদের পিতামাতাকে হারিয়েছে, অর হ্যাভ বিন অ্যাবান্ডন্ড, অথবা যাদের পিতামাতা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ। ইট সার্ভস অ্যাজ আ হোম, অ্যাজটা এখানে প্রেপোজিশন, এটি একটি বাসার মতো কাজ করে, ফর অরফানস, এতিম শিশুদের জন্য, অফারিং দেম সাপোর্ট অ্যান্ড বেসিক নেসেসিটিস, তাদেরকে সমর্থন দেয় এবং মৌলিক প্রয়োজন যেগুলো সেগুলো দেয়। অরফানস অফেন এক্সপেরিয়েন্স আ রেঞ্জ অফ ইমোশনাল চেঞ্জেস, যে এই এতিমরা অভিজ্ঞতা অর্জন করে এক ধরনের আবেগিক পরিবর্তনের, ইনক্লুডিং, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে লোনলিনেস, একাকিত্ব, দে মে ফিল আইসোলেটেড উইদাউট আ ফ্যামিলি, পরিবার ছাড়া তারা নিজেদেরকে নির্জন অনুভব করতে পারে। অ্যাবান্ডনমেন্ট মানে যখন তাদেরকে ত্যাগ করা হয়, বাবা মা দুইজনেই দুই দিকে চলে যাচ্ছে, শিশুটা একাই পড়ে থাকছে, এক্ষেত্রে আ সেন্স অফ বিং আনওয়ান্টেড অর ফরগটেন, যে অপ্রয়োজনীয়তা অনুভব করে, যে তার যেন কোনো প্রয়োজনই নাই, এবং যে তাকে সবাই যেন ভুলে গেছে, এই ধরনের একটা অনুভূতি তার মধ্যে কাজ করে। লঙ্গিং ফর লাভ, আর ডিজায়ার ফর প্যারেন্টাল কেয়ার অ্যান্ড অ্যাফেকশন, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে বাবা মার মতো কেউ তাকে যত্ন করুক অথবা স্নেহ করুক। ইনসিকিউরিটি, অনিরাপত্তা সে বোধ করে, যে আনসার্টেনটি অ্যাবাউট দেয়ার ফিউচার অ্যান্ড ওয়েলবিং, তাদের ভবিষ্যৎ এবং সুস্থতার বিষয়ে অনিশ্চয়তা সে বোধ করে। স্যাডনেস অ্যান্ড গ্রিফ, যে মিসিং দেয়ার প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি কানেকশনস, যে তারা অভাব বোধ করে তাদের পিতামাতার এবং পারিবারিক সম্পর্কে। Resilience and hope. Some orphans develop strength and determination to build a better future. কিছু এতিম আছে যারা উন্নত করে জোরালো বা শক্তিশালী সংকল্প, যে উত্তম ভবিষ্যৎ গঠন করতে। Despite these struggles, এই সংগ্রামগুলো ছাড়াও, many orphans find, অনেক এতিম আছে যারা দেখে মানে খুঁজে পায়, কমফোর্ট, আরাম, ইন ফ্রেন্ডশিপস, বন্ধুত্বের মধ্যে, গাইডেন্স, পথ প্রদর্শনের মধ্যে, ফ্রম কেয়ার গিভার্স, যারা যত্ন নেয় তাদের কাছ থেকে, অ্যান্ড হোপ ফর আ ব্রাইটার ফিউচার, তারা আশা করে অধিকতর উত্তম ভবিষ্যতে। এবার আসলে যে প্রিভিউ, রিডিং টাস্ক। পয়েন্ট অফ ভিউটা কি? যে আই স্টোরি ক্যান বি টোল্ড ফ্রম আ ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ আর আ থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, যে একটি গল্প বলার ক্ষেত্রে তুমি ফার্স্ট পারসন আই বা উই ব্যবহার করতে পারো, অথবা তুমি থার্ড পারসন হি বা শি বা ইট, দে, এগুলো ব্যবহার করতে পারো। When a story is told from the first person point of view, যখন একটি গল্পকে আমরা আই বা উই ব্যবহার করে বলে থাকি, দ্য ন্যারেটর ইউজেস such as, যে লেখক তখন ব্যবহার করে আই উই, and is a witness to or part of the action, এবং সে নিজেই তখন ওই ঘটনাগুলো সাক্ষী হয়ে থাকে। When a story is told from a third person point of view,
The narrator is not involved in the action and uses he, she, they instead of I and we. আর থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ এর যখন গল্পটা হয় তখন ন্যারেটর নিজে অভিজ্ঞতা অর্জন করে না, সে অন্যের অভিজ্ঞতা বর্ণনা করে। অ্যাজ ইউ রিড মাদার ইন ম্যানভিল, মাদার ইন ম্যানভিল এই গল্পটা যখন তুমি পড়বে, ডিসাইড হুইচ পয়েন্ট অফ ভিউ ইজ ইউজড বাই ন্যারেটর, যে ন্যারেটর এখানে কোন ধরনের পয়েন্ট অফ ভিউ ব্যবহার করেছে তা তুমি খুঁজে বের করবে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ নাকি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এটা আসলে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এর একটা স্টোরি। তারপরে সেটিংস, দ্য সেটিংস অফ আ স্টোরি অর নভেল ইজ দ্য প্লেস অ্যান্ড টাইম ইন হুইচ দ্য অ্যাকশনস টেক প্লেস। যে একটি গল্প বা উপন্যাসের পটভূমি হলো সেই স্থান বা সময় যেখানে গল্পগুলো সংগঠিত হয়। Authors often use description of time, season, weather, landscape, or the natural surroundings, etc., to establish the setting of a literary work. যে লেখকরা প্রায় সময়, ঋতু, আবহাওয়া, ভূদৃশ্য, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি বিবরণ ব্যবহার করেন যাতে সাহিত্যিক রচনার পটভূমি সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। অ্যাজ ইউ রিড দ্য স্টোরি, যখন গল্পটা তুমি পড়বে, নোট ডাউন অ্যাজ মেনি অ্যাজ ডেসক্রিপশন অ্যাজ পসিবল, যতগুলো বর্ণনা সম্ভব সেগুলো উল্লেখ করো বা গঠন করো বাই দ্য অথর টু ক্রিয়েট দ্য সেটিং, যে যেগুলো লেখক নিয়েছে এই সেটিংটা সৃষ্টি করতে। আচ্ছা, ডিসক্রিপশন অফ টাইম, ওয়েদার এক্সেট্রা, এখানে কিছু নেওয়া আছে, যেমন আই ওয়েন্ট দেয়ার ইন অটাম, এই যে এখানে টাইম উনি বলে দিচ্ছে যে কোন সিজনে উনি গিয়েছিলেন। তারপরে দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, এখানে লোকেশন, এরিয়া এবং নেচারের একটা বর্ণনা আছে। তারপরে দ্য এয়ার ওয়াজ ক্রিস্প অ্যান্ড কুল, যে ওয়েদারে বর্ণনা একটা দেয়া আছে। তারপরে দ্য ফ্রস্ট লে থিক অন দ্য গ্রাউন্ড, এটা ওয়েদারের বর্ণনা। দ্য ডেজ ওয়ার শর্টার অ্যান্ড দ্য নাইটস কুলার, এখানে টাইম দেয়া আছে, সঙ্গে ওয়েদার আছে। তারপরে এদিকে দেখো যে দ্য ক্যাবিন ওয়াজ সিম্পল nestled in the woods, তার সারাউন্ডিং এরিয়া ওয়াজ ফিল্ড উইথ ট্রিজ অ্যান্ড ন্যাচারাল বিউটি। দ্য মাউন্টেন is stretched in the distance creating a serene setting। তাহলে এখানে যে যে জিনিসগুলো পেলাম আমরা, ডেসক্রিপশন অফ টাইম অ্যান্ড ওয়েদারের জন্য এগুলো পাচ্ছি, তারপরে লোকেশন, এরিয়া বা নেচারের জন্য এগুলো পাচ্ছি। এগুলো তোমাকে জানতে হবে, এতে করে গল্পের কোশ্চেন আনসারের ক্ষেত্রে তোমার সুবিধা হবে। এর উপরে যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে সেটাও লিখতে সুবিধা হবে। এমনও হতে পারে যে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট মাদার ইন ম্যানভিল, অ্যাবাউট দ্য স্টোরি মাদার ইন ম্যানভিল, তো তখন তোমাকে এই জিনিসগুলো বর্ণনা করে করে লিখতে হবে। কোশ্চেন এখন অনেক ক্রিয়েটিভ হচ্ছে, সো সবগুলো বিষয় সম্পর্কে নিজের আইডিয়া কনসেপশন থাকতে ক্লিয়ার রাখা হবে। লাগবে। This description help establish the rural isolated setting of the story, reinforcing themes of solitude, nature, and emotional depth. তা এখন গল্পটা আমরা পড়ি, কি বলছে যে নাও রিড an abridged version of the story, এই স্টোরি একটা সংক্ষিপ্ত রূপ পড়ো মাদার ইন ম্যানভিল and then do the অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, তারপরে এখানে যে কাজগুলো আছে সেগুলো অনুসরণ করো। ম্যানভিল কিন্তু কানাডার একটা গ্রামের নাম, কানাডা আছে। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, বলছে যে এতিমখানাটি ক্যারোলিনা পর্বতমালার উঁচুতে অবস্থিত। আই ওয়াজ দেয়ার ইন অটাম, এবং সেখানে আমি শরৎকালে ছিলাম। তো ইন সিজনের নাম বলা আছে অটাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, যে আমি নির্জন বা নির্জনতা ও একাকিত্ব চেয়েছিলাম কিছু কঠিন লেখালেখির জন্য। I wanted mountain air to blow out the malaria from too long a time in the subtropics, যে আমি চেয়েছিলাম পাহাড়ি বাতাস দীর্ঘদিন উপক্রান্তীয় অঞ্চলে থাকার কারণে আমার মধ্যে যে ম্যালেরিয়া হয়েছিল সেটা দূর করতে। I was homesick too, আমি আমার বাড়ির জন্য আকুল ছিলাম, মানে বাড়িতে বারবার যেতে চাইতাম। কেন? ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, অক্টোবর মাসের ম্যাপল গাছের আগুন লাল রঙের
পাতাগুলোর জন্য, পাপ। and for corn shocks, ভুট্টার গাদার জন্য, and pumpkins and black walnut trees, তারপরে কুমড়োর জন্য, মিষ্টি কুমড়া আর কি, এবং কালো আখরোটের গাছের জন্য। অর্থাৎ গ্রামের মানুষ যারা, তাদের এই জিনিসগুলোর প্রতি অনেক আকর্ষণ আছে। এগুলো দেখা, নিজের হাতে সেগুলো ওঠানো, ওগুলো নিয়ে এসে বাসায় খাওয়া, এটার মধ্যে অন্য ধরনের অনুভূতি আছে। যেমন আমাদের ইভেন এই বয়সেও আমি কিন্তু গ্রামে যাই, গিয়ে আমাদের নিজে যে গাছগুলো আছে, আম গাছ অনেকগুলো, লিচু গাছ অনেকগুলো, সেগুলো থেকে আম পেড়ে আমি খাবো, আম পেড়ে নিয়ে আসি, নিজে কাটি খাই। তো এটার মধ্যে এক্সট্রা একটা ফিলিং আছে, যে ভালো লাগাটা হুম, সব সময়ের জন্য কাজ করে। এটা ওই বাজার থেকে ওর থেকে অনেক বেটার আম কিনেও আমি সেই ফিলিংসটা পাবো না, যেটা আমি হুম, আমার গাছ থেকে আম পাড়ার পরে খেয়ে যে ফিলিংসটা পাবো। তো এইটা গ্রামের জন্য এই স্পেশালিটি, যাদের যে গ্রামে কানেকশন আছে, গ্রামে বাড়ি আছে, বা ওখানে জন্ম, ওখান থেকে বড় হয়েছে, তাদের সবারই কাজ করে, যে জিনিসটা লেখিকার মধ্যে কাজ করছে। তারপরে কি বলছে, যে আই ফাউন্ড দেম অল লিভিং ইন আ ক্যাবিন। আর এই সবগুলোই আমি পেয়েছিলাম, ফাউন্ড দেম অল, এই সবগুলোই আমি পেয়েছিলাম লিভিং ইন আ ক্যাবিন, একটা ক্যাবিনে বাস করে। এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দ্যাট বিলং টু দ্য অরফানেজ, যা যে ক্যাবিনটা ছিল এতিমখানার অন্তর্ভুক্ত, যে বিলং টু দ্য অরফানেজ, এটি হলো, এটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং এইটা অ্যাডজেক্টিভ ক্লজ। হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, এবং অরফানেজ ফার্ম থেকে মাত্র আধা মাইল দূরে অবস্থিত। ডিস্টেন্সটা মনে রাখতে হবে, এমসিকিউ আসে। বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। ওয়েন আই টুক দ্য ক্যাবিন, যখন আমি ক্যাবিনটা নিয়েছিলাম, এটি অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এটা। আই আস্কড ফর আ বয় অর ম্যান, আমি একজন বালক অথবা একজন বড় মানুষকে ডেকেছিলাম। টু কাম, মানে একজন বালক অথবা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আসতে বলেছিলাম। অ্যান্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেস, এবং চুলার জন্য কাঠ কাটতে বলেছিলাম। I looked up from my typewriter on late afternoon, a little startled. একদিন বিকেলে আমি টাইপরাইটার থেকে চোখ তুললাম, একটু চমকে উঠলাম। A boy stood at the door, একটি ছেলে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল। And my pointer dog, আমার পয়েন্টার যে কুকুর, অর্থাৎ আমার যে পালক কুকুর, আমার যে পালক কুকুর, মাই কম্পেনিয়ন, যে আমার সঙ্গী ছিল, ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশেই ছিল। অ্যান্ড হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি, এবং সে ঘেউ ঘেউ করেনি আমাকে সতর্ক করতে। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড, বালকটার বয়স সম্ভবত 12 বছর ছিল। মনে রাখতে হবে কত বছরে। বাট আন্ডার সাইজড, কিন্তু আকারে ছোট ছিল বা পেটে ছিল। হি ওর ওভারঅলস অ্যান্ড আ টর্ন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, সে একটি, মানে মোটের উপরে সে একটা ছেঁড়া শার্ট পরেছিল এবং খালি পায়ে ছিল। হি সেড আই ক্যান চপ সাম উড টুডে, সে বলল যে আমি আজ কিছু কাঠ কাটতে পারি। ইউ, বাট ইউ আর স্মল, তুমি, কিন্তু তুমি তো ছোট। এই জায়গায় ন্যারেশন পরিবর্তন করতে গেলে তোমাকে লিখতে হবে বিং সারপ্রাইজড। আই আস্কড হিম ইফ হি ওয়াজ দ্য বয়, বাট আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ স্মল, হি ওয়াজ স্মল। এভাবে পরিবর্তন করতে হয়। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হি সেড, কাঠ কাটার জন্য আকার গুরুত্বপূর্ণ নয়, সে বলল। এখানে একটা ভুল আছে, গ্রামেটিক্যাল মিস্টেক আছে। সাইজ ডাজেন্ট ম্যাটার হয়, হ্যাঁ, কিন্তু এই ছোট মানুষ দেখে গ্রামাটিক্যাল ইরর করছে আপনি হ্যাঁ, বলছিলেন। যেহেতু এতিমখানার ছেলে, 12 বছরের একটা ছেলে, সে মিস্টেক করবে, এটাকে ন্যাচারাল করার জন্য এই ধরনের মিস্টেক গুলো সাহিত্যে রাখা হয়।
তাহলে স্যার আমাদের যদি এরকম গ্যাপ গ্যাপ যে আমাদের আসে, সেখানে এই লাইনটা আসলে কি ডোন্ট ম্যাটারই দিব আমরা? না, তোমাকে কারেক্টটা লিখতে হবে। আচ্ছা, মানে এটা আমাদের পরীক্ষার সময় অনেক কনফিউজ ছিলাম আমি। না, তোমাকে কারেক্টটা লিখতে হবে। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড। অনেক বড় ছেলেরা ভালো কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ আ লং টাইম। আমি এতিমখানায় দীর্ঘ সময় ধরে কাজ কাঠ কাটছি। তো এখানে ফর দেয়া লাগতো, ফরটাও দেয়নি, ফর আ লং টাইম হবে। ঠিক আছে, ভেরি ওয়েল। ঠিক আছে, যে দেয়ার ইজ দ্য অ্যাক্স, ওই যে কুড়াল। গো অ্যাহেড, যাও, এন্ড সি হোয়াট ইউ ক্যান ডু, দেখি তুমি কি করতে পারো। এটি কি ক্লাস? বেশ ইম্পর্টেন্ট এই এর গ্রামার গুলো। এটি হলো নাউন ক্লজ। সি, নাউন ক্লজ দিয়ে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে ফিরে গেলাম। হোয়ার টু ওয়ার্ক, অ্যাডভার্ব। ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে, এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। হি বিগান টু চপ, সে কাট কাটতে শুরু করলো, নাউনের কাজ করছে। দ্য ব্লোজ আর রিদমিক, আঘাতগুলো ছিল ছন্দময়। অ্যান্ড স্টেডি, এবং স্থির ছিল বা একটানা ছিল। অ্যান্ড শর্টলি, এবং খুব তাড়াতাড়ি। আই হ্যাড ফরগটেন হিম, আমি তাকে ভুলে গেলাম। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন আ কনসিস্টেন্ট রেইন। তার শব্দ যেন একটানা পড়তে থাকা বৃষ্টির মতো বাধাহীন মনে হচ্ছিল। কনসিস্টেন্ট অ্যাডজেক্টিভ, ইন্টারাপশন, হ্যাঁ, কনসিস্টেন্টটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড হাফ, আমার মনে হলো 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল। অ্যান আওয়ার অ্যান্ড হাফ, এটা মনে রাখতে হবে কিন্তু 1.5 ঘন্টা বলতে এ হাফ বলতে হবে, অ্যান আওয়ার অ্যান্ড হাফ বললে হবে না। হুম। এটা এ তোমাকে দিতে হবে, এটা কিন্তু কারেকশনে আসে। অ্যান আওয়ার অ্যান্ড আচ্ছা হাফ, এটা বললে 100% ভুল, তোমার অ্যান্ড এর পরে এ দিতে হবে। দুটো মিলে 1.5, তাহলে 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল। অ্যান্ড আই হার্ড দ্য বয়েজ স্টেপস অন দ্য ক্যাবিন স্টুপ, এবং আমি ক্যাবিনের বারান্দায়, স্টুপ মানে বারান্দা, বারান্দায় ছেলেটির পায়ের শব্দ শুনলাম। দা বয় সেড, বালকটা বলল, আই হ্যাভ টু গো টু সাফার নাও, রাতের খাবার খেতে এখন আমাকে যেতে হবে। তাহলে গো হয় টু সাফার, বা হোয়াই টু সাফার, ইয়ার কাজ করছে অ্যাডভার্বের। হি সেড, সে বলল, আই ক্যান কাম এগেন টুমোরো, আগামীকাল আমি আবার আসতে পারি। এগেনটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর টুমোরোটা হলো অ্যাডভার্ব অফ টাইম। I said, I will pay you now for what you have done. তুমি যে কাজ করেছো তার জন্য আমি তোমাকে এখনই পারিশ্রমিক দিতে চাই। এখান থেকে যদি ধরি তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ হবে। আর যদি ওয়ার্ড থেকে ধরি তাহলে নাউন, সরি, নাউন অ্যাডভার্ব ক্লজ, আর ওয়ার্ড থেকে ধরলে নাউন ক্লজ। ক্লজ, জি স্যার। কারণ এখান থেকে ধরলে হোয়াই দ্বারা কোশ্চেন করা যাচ্ছে। কোয়েশ্চেন করা যায়, আর ওয়ার্ড থেকে হোয়াই ধরলে উইল ইউ ইট পে, দিয়ে। হোয়াই উইল ইউ পে মি নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আর যদি ফরের পরে ধরি তাহলে ফর ইট। হুম। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, মনে মনে ভাবলাম হয়তো আমাকে বড় ছেলেদের উপর, যে থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট, মনে মনে ভাবলাম হয়তো আমাকে একটু পীড়াপিড়ি করে বলতে হবে, তোমার চেয়েও একটা বড় ছেলেকে নিয়ে এসো। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য ক্যাবিন, আমরা একসঙ্গে ক্যাবিনের পিছনে গেলাম।
An astonishing amount of solid wood had been cut. বিস্ময়করভাবে অনেক বড় কাঠ কাটা হয়েছিল, মানে বেশ বড় পরিমাণে, যা আশা করেছিলেন তার থেকেও বেশি কাঠ সে চেরাই করেছে। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ আ ম্যান, কিন্তু তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতোই বা বড় মানুষের মতোই তো কাজ করেছো। আই সেড, আমি বললাম, দিস ইজ আ স্প্লেন্ডিড পাইল, এটি একটি চমৎকার কাঠের স্তূপ। আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। এই যে এখানে মানব জীবনের অনেক বড় একটা ফিলোসফি লুকিয়ে আছে। আমি তাকে সত্যি প্রথমবারের মতো গভীর ভাবে দেখলাম, কিন্তু ছেলেটা তো আগেই আছে, অপরিচিত একটা ছেলে, তার সঙ্গে উনি কথা বললেন, হুম। তাকে কাজ করার জন্য পাঠালেন, কুড়াল দেখিয়ে দিলেন, কাঠ দেখিয়ে দিলেন, তারপরে ছেলেটার সঙ্গে সেভাবে তাকালো না। যেমনটা আমরা যখন রিক্সায় উঠি, রিক্সাওয়ালার দিকে কিন্তু ওইভাবে তাকাই না, নেমে যাওয়ার পরে ওই রিক্সাওয়ালাকে আহ মনে রাখি না কেউ, স্বাভাবিকভাবে মনে রাখি না, অধিকাংশ ক্ষেত্রে, রেয়ার কেস কাউকে মনে থাকে। জি তাছাড়া স্যার। অধিকাংশ ক্ষেত্রে কোন রিক্সায় আমরা চড়ছি না চড়ছি ওইভাবে কেউই মনে রাখে না। তো ব্যাপারটা হচ্ছে এই, মানুষ মানুষকে নয়, তার কর্মকে মনে রাখে। এই ধরো যে কোনো রিক্সাওয়ালা, তুমি নামলে যখন, তুমি ভাড়া দিয়ে দিলে, তোমাকে সালাম দিল, তখন কিন্তু ওর দিকে একটু তাকাবা যে কি ব্যাপার, আমাকে সালাম দিচ্ছে কেন, নর্মালি তো দেয় না কেউ। তখন হয়তো রিক্সাওয়ালা চেহারাটা একটু মনে থাকবে যে হ্যাঁ এটাই। তো কাজকে বা আচরণকে মানুষ মনে রাখে, মানুষকে নয়। তো জেরির এটাই প্রমাণ করে দিল, ছেলেটা অনেক ভালো কাজ করেছে, যে কারণে প্রথমবার ছেলেটাকে মূল্যায়ন করতে যাচ্ছে, কিন্তু ছেলেটা তো আগেও আছে। ব্যাপারটা হচ্ছে এই, his hair was the color of the corn stalks, and his eyes, very direct, were like the mountain sky when rain is pending, grey with a shadowing of that miraculous blue. তার চুল ছিল ভুট্টার খড়ের মতো রঙের, এবং তার চোখ ছিল খুব সরাসরি, মানে সোজা চোখগুলো ছিল, পাহাড়ের আকাশের মতো, যখন বৃষ্টি হবে হবে ভাব, ধূসর, যার মধ্যে অলৌকিক নীল রঙের আভাস ছিল। আই গেভ হিম আ কোয়ার্টার, আমি তাকে 25 সেন্ট দিলাম। এ কোয়ার্টার বলতে বোঝানো হচ্ছে 25 সেন্ট। আমি তাকে 1 কোয়ার্টার বা 25 সেন্ট দিলাম। ইউ মে কাম টুমরো আফটারনুন, তুমি আগামীকাল বিকেলে আসতে পারো। আই সেড, আমি বললাম, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো, এন্ড এট দ্য কয়েন, এবং পয়সাটার দিকে তাকালো, এন্ড সিম টু ওয়ান্ট টু স্পিক, মনে হলো সে কিছু বলতে চাইলো, বাট কুডেন্ট, কিন্তু সে বলল না, টার্ন অ্যাওয়ে, এবং ঘুরে চলে গেল। অ্যাট ডে লাইট, এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ, বই একটু সঙ্গে সঙ্গে তাকায় নিবা। আই ওয়াজ হাফ অ্যাওকেন্ট, দিনের বেলা আমি অর্ধ জাগ্রত হলাম, বাই দ্য সাউন্ড অফ চপিং, কাঠ কাটার শব্দে, এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। বেশ। Again, it was so even in texture that I went back to sleep. যে আবারও শব্দটি এত মসৃণ ছিল যে আমি আবার ঘুমিয়ে পড়লাম। এটি হলো কি ক্লাস বলো তো? স্যার অ্যাডজেক্টিভ ক্লজ। না, অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব, ওই যে সো আছে, সো ডটার দ্যাট, এই যে সো, সো ডটার দ্যাটের স্ট্রাকচার, সো ডটার দ্যাট থাকলে পরে একটা অ্যাডভার্ব হয়। ওয়াই দ্বারা কোশ্চেন করতে পারবা। When I went, I left my bed, যখন আমি আমার বিছানা ত্যাগ করলাম, ইন দ্য কুল মর্নিং, ঠান্ডা সকালে বা শীতের সকালে, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গান, যে বালকটা এর মধ্যে এসেছিল এবং চলে গিয়েছিল। অ্যান্ড স্ট্যাক অফ কিনলিং ওয়াজ নিড against দ্য ক্যাবিন ওয়াল, এবং ক্যাবিনের দেয়ালের পাশে পরিপাটি করে কাঠের স্তূপ রাখা ছিল,
মানে হেলান দিয়ে, দেয়ালের সঙ্গে হেলান দিয়ে কাঠগুলো রেখে গিয়েছে। হি কেম আফটার স্কুল, স্কুলের পরে সে এসেছিল। ইন দ্য আফটারনুন, বিকালবেলা। মনে রাখতে হবে পিটি, তোমাদের এর আগেও বলেছিলাম পিটি আগে প্লেস পরে টাইম। Yes, sir. এমপিটি ম্যানার প্লেস টাইম, ম্যানার থাকলে ম্যানার আগে যাবে, হুম, আগে ম্যানার তারপরে প্লেস তারপরে হ্যাঁ। টাইম, এমপিটি। এই জন্য আফটার স্কুল প্লেস, প্লেস আগে গেল, ইন দ্য আফটারনুন টাইম, টাইম পরে আসে। and worked until time to return to the orphanage, এবং এতিমখানায় ফিরে যাওয়ার সময় পর্যন্ত কাজ করেছিল। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, সে এতিমখানায় ছিল যখন তার বয়স ছিল 4 বছর। এটি অ্যাডভার্ব ক্লজ, এবং এটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, যে সিন্সের আগেরটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে। 5 minute. ঠিক আছে, আর আগেরটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা হবে, পরেরটা Past. যা হবে আগেরটা প্রেজেন্ট হলে, প্রেজেন্ট যে কোনো টেন্স, তাহলে সেই ক্ষেত্রে হবে পরেরটা পাস্ট ইনডেফিনিট। Past indefinite. Yes, sir. হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো পিকচার, পিকচারটা কিন্তু এখানে ভার। ছবি তোলা, এরকম কি? কল্পনা করা, চেহারা কল্পনা করা। আই কুড পিকচার হিম এট 4, আমি তাকে 4 বছর বয়সে কল্পনা করতে পারতাম বা পারলাম। পিকচার এখানে ভার্ব, এটা মনে রাখো, পরীক্ষা আসার মতো একটা আসলে। উইথ দ্য সেম গ্রেভ গ্রে ব্লু আইজ অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, একই ধূসর নীল গভীর চোখ নিয়ে এবং একই স্বাধীনতা। নো দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি, না, যে শব্দটি আমার মনে আসে তা হলো সাধুতা। ইন্টিগ্রিটি মানে হলো সাধুতা বা অখণ্ডতা। তো এখানে একটা কোশ্চেন আছে, বাই হুইচ ওয়ার্ড দ্য রাইটার হ্যাজ ডেসক্রাইবড জেরি, দ্য কোয়ালিটি অফ জেরি, সেক্ষেত্রে বলতে হবে ইন্টিগ্রিটি। ইট ইজ এমবেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, এটি সাহসের উপর ভিত্তি করে, তবে এটি কেবল সাহসের চেয়েও বেশি। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটি সৎ তবে এটি শুধু সততা নয়। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, ওয়ান ডে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ, একদিন কুড়ালে হাতল ভেঙে গেল। জেরি সেড দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট, জেরি বলল এতিমখানার যে কাঠের দোকান এটি সারিয়ে দেবে। এটি কি বলতো, কি ফ্রেজ? Sir, adverbial. আহা, Adjective. অ্যাডজেক্টিভ এটা। কারণ দা উড শপ এট দ্য অরফানেজ, এতিমখানার কাঠের দোকান। তো এখানে তো এট দ্য অরফানেজ উড শপকে মডিফাই করছে। আর Modify এখানে করতে। ক্লজ দুইটা আছে, জেরি সেড দ্যাট, দ্যাট উজ্জ আছে। Breakdown. তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো তোমার নাউন ক্লজ। আই ব্রট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড হি রিফিউজড ইট, আমি মেরামতের জন্য টাকা নিয়ে এলাম কিন্তু সে তা নিতে অস্বীকার করলো। ঠিক আছে, এই এটি একটা কম্পাউন্ড সেন্টেন্স। আই ব্রট মানি টু পে ফর দ্য জব, এই যে টু পে ফর দ্য জব কিসের কাজ করছে? Sir, infinitive verb. ইনফিনিটিভ তো অবশ্যই, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বলো। ও আচ্ছা, স্যার এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব মানিকে মডিফাই করছে না, দেখুন। হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ ব্রিং, তাহলে উত্তরে আসবে মানি। আর হোয়াই ডিড ইউ ব্রিং মানি, তাহলে উত্তরে আসবে কি?
যে টু পে ফর দা জব। ফর দ্য জব। ওয়াই দ্বারা কোশ্চেন করে উত্তর পাচ্ছ। তাহলে গিয়ে মডিফাই করছে কাকে? ব্রডকে মডিফাই করছে। মানে কে করছে না? আর মানি বাদ দিলে অর্থ আসবে। আই ব্রড টু পে দা জব। আচ্ছা, তারপরে আই উইল পে ফর ইট, আমি এর জন্য টাকা দেব। হি সেড, সে বলল, আই ব্রোক ইট, আমি এটি ভেঙে আমি এটি ভেঙেছি। আই ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস, আমি কুড়ালটা সতর্কহীন ভাবে নামিয়েছিলাম। ঠিক আছে, কেয়ারলেসটা কি এখানে? অ্যাডভার্ব। হ্যাঁ, ব্রডটাকে মডিফাই করছে। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, কিন্তু কেউ তো সবসময় সঠিকভাবে আঘাত করতে পারে না। আই টোল্ড হিম, আমি তাকে বললাম। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, কুড়ালের হাতলের মধ্যেই ত্রুটি ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, আমি ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ করব যার কাছ থেকে আমি এটা কিনেছি। তাহলে পুরোটাই ম্যানকে মডিফাই করছে, যে কারণে এটি অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। I was only then that it was only then that he would take the money, একমাত্র তখনই সে টাকাটা নিতে রাজি হলো। He was standing back of his own carelessness, সে তার নিজের সতর্কহীনতায় স্থির ছিল। সে তার নিজের সতর্কহীনতায় স্থির ছিল, বা অসাবধানতার দায় নিজেই বহন করেছিল। আহ, তারপরে হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, সে ছিল একজন স্বাধীন মানসিকতার মানুষ। অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এবং সে সতর্কপূর্ণ কাজ করতে পছন্দ করত। তাহলে এটি কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। হি চুজ ইট অথবা ওয়াট দ্বারা কোশ্চেন করতে পারবে। অ্যান্ড ইফ হি ফেইল, যদি সে ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, সে কোন রকম ছলছাত্রী ছাড়া দায়ভারটা গ্রহণ করত। এখানে দেখো, ইফ দ্বারা দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ধরনেরও স্ট্রাকচার হতে পারে। ইফ দ্বারা যুক্ত দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, এবং সে আমার জন্য এমন কিছু করেছিল যা অপ্রয়োজনীয়, মানে আমার জন্য অপ্রয়োজনীয় কিছু কাজ করে দিত। দ্য গ্রেশাস থিং, যে আহ, একেবারেই অপ্রয়োজনীয় জিনিস। দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যা আমরা মহৎ হৃদয়ের মানুষদেরকে করতে দেখি। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, যে জিনিসগুলো কোনো প্রশিক্ষণ শিক্ষা দিতে পারে না। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট উইথ নো প্রেডিকেটেড এক্সপেরিয়েন্স, কারণ এগুলো আহ, মুহূর্তের আবেগ থেকেই করা হয়, পূর্বের কোনো অভিজ্ঞতার ভিত্তিতে নয়। হি ফাউন্ড আ কাবি হোল, সে আগুনের পাশে একটি ছোট গর্ত খুঁজে বের করেছিল। দ্যাট আই হ্যাড নট নোটিসড, যা আমি আগে খেয়াল করিনি। দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সেখানে নিজের ইচ্ছায়। হি পুট কিনলিং অ্যান্ড মিডিয়াম উড, যে সে ছোট ছোট কাঠি বা ছোট ছোট লাঠিগুলো আহ, অথবা মাঝারি আকারের কাঠগুলো রেখেছিল। সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, যাতে করে সবসময় আমি শুকনো জ্বালানি উপকরণ বা জ্বালানির কাঠ প্রস্তুত অবস্থায় পাই। ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেলে। এটি হলো প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দ্বারা শুরু, প্রেপোজিশন দ্বারা শেষ। আ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য ক্যাবিন, ক্যাবিনের রাস্তার একটি পাথর ঢিলা ছিল, মানে নড়বড়ে হয়ে গিয়েছিল। হি ডাগ আ ডিপার হোল অ্যান্ড স্টেডিড ইট, সে গভীর করে গর্ত করে পাথরটি স্থির করে করে দিল।
although he came himself by a shortcut over the bank. যদিও সে নিজেই যাতায়াত করত সংক্ষিপ্ত রাস্তা ধরে ওই খালের উপর দিয়ে। আচ্ছা, এখানে হিমসেলফটা কি, কোন ধরনের প্রনাউন বলো, খুবই ইম্পর্টেন্ট। স্যার 1 মিনিট। স্যার রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভ, হ্যাঁ। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসে আছে, রিফ্লেক্সিভ হবে। সেন্টেন্সটা হলো হি হিমসেলফ কেম। আই ফাউন্ড দ্যাট, আমি লক্ষ্য করতাম যে হুইন আই ট্রাই টু রিটার্ন, যখন আমি চেষ্টা করতাম ফিরিয়ে দিতে, হিজ থটফুলনেস, তার প্রতিদান বা তার যত্নশীলতার প্রতিদান, উইথ সাচ থিংস, এমন কিছু জিনিস দিয়ে, ক্যান্ডি অ্যান্ড অ্যাপলস, ক্যান্ডি অথবা আপেল দিয়ে, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে শব্দহীন হয়ে থাকতো, অর্থাৎ কিছুই বলতো না। Thank you was perhaps an expression for which he had had no use, for his courtesy was instinctive. যে ধন্যবাদ হয়তো তার কাছে অপ্রয়োজনীয় ছিল, কারণ তার ভদ্রতা ছিল স্বভাব স্বভাবগত বা জন্মগত, এগুলো বা স্বতঃস্ফূর্ত। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট, সে শুধু উপহারের দিকে তাকাতো, অ্যান্ড অ্যাট মি, আমার দিকে তাকাতো, অ্যান্ড আ কার্টেন লিফটেড, একটা পর্দা সরে যেত, সো দ্যাট, যাতে করে আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, তার চোখের গভীর পর্যন্ত আমি দেখতে পেতাম, অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, সেখানে কৃতজ্ঞতা ছিল, অ্যান্ড অ্যাফেকশন, স্নেহ ছিল, সফট ওভার দ্য ফার্ম গ্রানিট অফ হিজ ক্যারেক্টার, যা তার চরিত্রের দৃঢ় গ্রানাইটের উপর, অর্থাৎ কঠিন চরিত্রের উপরে যেন কমল পরশ বুলিয়ে দিত। কঠিন চরিত্র কেন বলা হচ্ছে, কারণ এতিমখানায় এরা তো যেহেতু বাবা মা থাকে না, তাদেরকে স্নেহ করা কেউ থাকে না, তো আস্তে আস্তে তারা মায়া মমতাহীন হয়ে যায়, তারা সেই সফট থেকে হার্ড হয়ে যায়, ওদের মধ্যে মায়া মমতা কাজ করে না, এই কারণে এদের মধ্যে থেকে অনেক হিংস্র মানুষ উঠে আসে, যে মাস্তান টাস্তান যা আছে, পারিবারিক বন্ধনটা খুব উইক, যে কারণে এরা মাস্তান হতে পারে, মানুষকে খুন করতে পারে, মানুষকে মারতে পারে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারে। আর পারিবারিক বন্ধন যাদের ভালো, সেইবার পরিবার থেকে কখনো মাস্তান হয় না। এটাই হচ্ছে রিয়েলিটি। হি বিকেম ইন্টিমেট অফ কোর্স উইথ মাই পয়েন্টার প্যাট, সে অবশ্যই আমার পয়েন্টার কুকুর প্যাটের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। দেয়ার ইজ আ স্ট্রেঞ্জ কমিউনিয়ন বিটুইন আ বয় অ্যান্ড আ ডগ, একটি ছেলে এবং কুকুরের মধ্যে এক ধরনের অদ্ভুত যোগাযোগ ছিল বা সংযোগ থাকে। Perhaps they possess the same singleness of spirit and the same kind of wisdom. সম্ভবত তাদের আত্মার মধ্যে একই ধরনের একাগ্রতা এবং একই রকম বুদ্ধিমত্তা মত্তা আছে। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, টু এক্সপ্লেইন নাউনের কাজ করছে, ইট কে এক্সপ্লেইন করছে, ইটের পরিচয় তুলে ধরছে, অথবা বলতে পারো যে টু এক্সপ্লেইন ইজ ডিফিকাল্ট, তো এটি নাউনের কাজ করছে, বাট ইট এক্সিস্ট, যে এটি ব্যাখ্যা করা কঠিন, তবে এটি সত্যি বিদ্যমান। When I went across the state for a weekend, যখন আমি সপ্তাহের ছুটির দিনে এই প্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়েছিলাম, তখন আই লেফট দ্য ডগ ইন জেরিস চার্চ, তখন আমি কুকুরটিকে জেরির দায়িত্বে রেখে গিয়েছিলাম। My return was belated and fog filled the mountain passes so treacherously that it was Monday noon before I reached the cabin. যে আমার ফেরার সময় দেরি হয়ে গিয়েছিল এবং কুয়াশা এতটাই বিপজ্জনকভাবে পাহাড়ি পথগুলোকে ঢেকে ঢেকে ফেলেছিল যে সোমবার দুপুর না হওয়া পর্যন্ত আমি ক্যাবিনে পৌঁছাতে পারিনি। মানে সোমবার দুপুরে উনি এসেছিলেন, রবিবারে আসার কথা ছিল। দ্য ডগ হ্যাড বিন ফেড, কুকুরটাকে খাওয়ানো হয়েছিল, অ্যান্ড কেয়ার্ড ফর দ্যাট মর্নিং, এবং
সেই সকালে কুকুরটিকে খাওয়ানো হয়েছিল এবং যত্ন নেওয়া হয়েছিল। তাহলে সোমবার দুপুরে আসলো, আর জেরি খাইয়েছিল সোমবার সকাল পর্যন্ত। এ সময়টা মনে রাখতে হবে কিন্তু, যে সোমবার সকাল পর্যন্ত জেরি কুকুরটিকে খাইয়েছিল। ঠিক আছে। জেরি কেম আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, অ্যাংশাস। জেরি দুপুরের আগেই উদ্বিগ্ন ভাবে চলে এলো। দ্য সুপারিনটেন্ডেন্ট সেড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, হি সেড। সুপারিনটেন্ডেন্ট বলেছিলেন যে কুয়াশায় কেউ গাড়ি চালাবে না। সে বলল, আই কেম লাস্ট নাইট, গত রাতে আমি এসেছিলাম। ইউ হ্যাডেন কাম, আপনি আসেননি। সো আই ব্রট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, তাই আমি প্যাটের জন্য আজ সকালে আমার সকালের নাস্তার কিছু এনেছিলাম। দিস মর্নিং হলো কি বলতো? হুম, স্যার এটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। যদি দিস হুম। মর্নিং, দিস নুন, দিস আফটারনুন, দিস নাইট এভাবে থাকে, এদের আগে প্রেপোজিশন হয় না। তবে দা দিলে থাকবে, দিস দিলে থাকবে না প্রেপোজিশন, কারণ এরা অলরেডি অ্যাডভার্ব হয়ে যায়। কি বলছে যে গত রাতে আমি এসেছিলাম কিন্তু আপনি আসেননি, তাই আমি আজ সকালে প্যাটকে আমার সকালের নাস্তার কিছু অংশ খেতে দিয়েছিলাম। আই উডেন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, যে আমি তাকে কিছুই হতে দেইনি। তো এটা কি? এটা হলো ভার্ব। এর আগে কি আছে? টু আছে। কেন টু আছে? কারণ লেটটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব, এরপরে টু থাকে। তো যদি বলা হয় সেন্টেন্সে ইনফিনিটিভ কোনটা, তাহলে বলতে হবে হ্যাপেন, কারণ হ্যাপেন মানেই টু হ্যাপেন। আই গেভ হিম আ ডলার ইন পেমেন্ট, পারিশ্রমিক হিসাবে তাকে আমি $1 দিলাম। অ্যান্ড হি লুকড অ্যাট ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে এটার দিকে তাকালো এবং চলে গেল। বাট দ্যাট নাইট, সে রাতে, হি কেম, সে ফিরে এসেছিল ইন দ্য ডার্কনেস, অন্ধকারে, অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, এবং দরজায় কড়া নাড়লো। কাম ইন জেরি, আই সেড, আমি বললাম জেরি ভিতরে আসো। ইন এখানে অ্যাডভার্ব, ইনটা হচ্ছে অ্যাডভার্ব। ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, যদি এত রাতে তোমাকে বাহিরে থাকার অনুমতি দেয়। আই টোল্ড মেবি আই স্টোরি, আমি হয়তো একটা গল্প বানিয়েছি, জেরি বলছে। এটি হলো একটা অ্যাডভার্ব। মেবি যখন একসঙ্গে থাকে তখন অ্যাডভার্ব, আর যখনই তুমি মাঝখানে একটা স্পেস দিয়ে দিবা এভাবে, তখনই হয়ে যাবে ভার্ব। মে স্পেস দিয়ে বি দিলে মানে এখন রাইট নাও এটা হলো ভার্ব, আর যখনই স্পেসটা আমি তুলে দিব তখনই হয়ে যাবে অ্যাডভার্ব। মেবি মানে সম্ভবত, যে আমি হয়তো বা আমি সম্ভবত একটা গল্প বানিয়েছি। হি সেড, সে বলল, আই টোল্ড দেম আই থট ইউ উড ওয়ান্ট টু সি মি, সে বলল, আমি তাদের বলেছি যে আপনি, আমি ভেবেছিলাম আপনি আমাকে দেখতে চাইবেন। দ্যাটস ট্রু, আই অ্যাসিওরড হিম, অ্যান্ড আই স হিজ রিলিফ। এটা সত্য, আমি তাকে আশ্বস্ত করলাম এবং দেখলাম সে স্বস্তি পেল। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ, আমি শুনতে চাই তুমি কুকুরের সঙ্গে কিভাবে কাটিয়েছো। নাউন ক্লজ। তারপরে, হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, সে আগুনের সে আমার সঙ্গে আগুনের পাশে বসে। অ্যান্ড টোল্ড মি অফ দেয়ার 2 days টুগেদার, আমাকে তাদের 2 দিনের অভিজ্ঞতা সম্পর্কে বলল। এখান থেকে তোমাদের ন্যারেশন আসে, অনেক ইম্পর্টেন্ট একটি ন্যারেশন। দ্য ডগ লে ক্লোজ টু হিম অ্যান্ড ফাউন্ড আ কমফোর্ট দেয়ার দ্যাট আই ডিডেন্ট হ্যাভ ফর হিম, কুকুরটি তার পাশে শুয়েছিল এবং সেখানে এক ধরনের স্বস্তি খুঁজে পেয়েছিল যা আমি তাকে দিতে পারিনি। এটি অ্যাডজেক্টিভ ক্লজ, কমফোর্টের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে।
আচ্ছা, তারপরে কি বলছে? হি স্টেড রাইট উইথ মি, সে আমার সঙ্গেই অবস্থান করেছিল। হি টোল্ড মি, সে আমাকে বলল, এক্সেপ্ট, শুধুমাত্র ওই সময়টা ছাড়া, হোয়েন হি র্যান ইন দ্য লরেল, যখন সে লরেল গাছের দিকে দৌড়ে গিয়েছিল। দেয়ার ওয়াজ আ প্লেস, সেখানে একটা জায়গা ছিল, হোয়ার দ্য গ্রাস ওয়াজ হাই, যেখানে ঘাসগুলো অনেক উঁচু ছিল, অ্যান্ড আই লে ডাউন ইন ইট, আমি সেখানে শুয়ে পড়েছিলাম, অ্যান্ড হাইড, এবং লুকিয়ে গিয়েছিলাম। আই কুড হিয়ার প্যাট হান্টিং ফর মি, এবং আমি শুনতে পেতাম যে প্যাট আমাকে খুঁজছে। হোয়েন হি ফাউন্ড মি, যখন সে আমাকে খুঁজে পেত, হি অ্যাক্টেড ক্রেজি, তখন সে পাগলের মতো আচরণ করত। হি র্যান রাউন্ড অ্যান্ড রাউন্ড মি, সে আমার চারদিকে দৌড়াতো আর দৌড়াতো, ইন সার্কেলস, চক্কর দিয়ে বা গোল করে। উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা অগ্নিশিখাগুলো লক্ষ্য করলাম। দ্যাটস অ্যান অ্যাপেল লগ, এটা হলো আপেল গাছের গুড়ি, হি সেড, সে বলল। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এই যে ছোটবেলা থেকে যে ডিগ্রি করো তোমরা, এই সেন্টেন্সটা অবশ্যই করেছো বারবার, যে ইট বার্নস হুম। দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, যে এটি সবচেয়ে সুন্দরভাবে জ্বলে, বা যে কোনো কাঠের চেয়ে এটি সুন্দরভাবে জ্বলে। তো এটার পজিটিভ করতে দিত, নো আদার উড বার্নস সো প্রিটি অ্যাজ ইট। উই আর ভেরি ক্লোজ, আমরা খুব কাছাকাছি বসেছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেল টু স্পিক, হঠাৎ সে কথা বলতে শুরু করে বা বাধ্য হয়, ইম্পেল মানে বাধ্য করা বা উদ্বুদ্ধ হওয়া। ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, হি সেড, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, আপনি আমার মায়ের মতো একটু দেখতে, সে বলল, বিশেষ করে অন্ধকারে আগুনের আগুনের আলোয় বা আগুনের পাশে। বাট ইউ আর অনলি 4, জেরি, ওয়েন ইউ কেম হেয়ার, কিন্তু তুমি যখন এখানে এসেছিলে তখন মাত্র 4 বছর বয়সের ছিল, 4 বছর বয়সের ছেলে জেরি। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, এতগুলো বছর ধরে মনে রেখেছো যে তিনি দেখতে কেমন ছিলেন। নাউন ক্লাস, মাই মাদার লিভস ইন ম্যানভিল, আমার মা ম্যানভিলে বাস করে, হি সেড, সে বলল। ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, ফাইন্ডিং দ্যাট হি হ্যাড আ মাদার শকড মি, জানতে পেরে যে তার মা আছেন, আমি হতবাক হয়ে গেলাম। আই ডিডন্ট নো ওয়াই ইট ডিস্টার্ব মি, এবং আমি জানতাম না যে কেন এটি আমাকে অস্থির করলো। এটি একটা নাউন ক্লাস, দুটোই নাউন ক্লাস, দুটাও, যে দুটা লাল করলাম দুটোই নাউন ক্লাস। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তারপর আমি আমার অস্থিরতার কারণ বুঝতে পারলাম। আই ওয়াজ ফিল্ড উইথ আ প্যাশনেট রিসেন্টমেন্ট, আমি এক গভীর ক্ষোভে ভরে উঠলাম। দ্যাট এনি ওম্যান, যে কোনো মা, শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সন, কিভাবে তার সন্তানকে ফেলে চলে যেতে পারে। আ সান লাইক দিস ওয়ান, এমন একটি ছেলে। দ্য অরফানেজ ওয়াজ আ হোলসাম প্লেস, এতিমখানাটি একটি ভালো জায়গা ছিল। দ্য ফুড ওয়াজ মোর দ্যান অ্যাডিকুয়েট, খাবার পর্যাপ্তের চেয়েও বেশি ছিল। দ্য বয়েজ আর হেলথি, ছেলেগুলো স্বাস্থ্যবান ছিল বা সুস্থ ছিল। গ্রান্টেড, হতে পারে বা মেনে নিলাম সবকিছু, পারহ্যাপস। দ্যাট দ্য বয় ফেল্ট নো ল্যাক, ছেলেটির কোনো অভাব অনুভব করেনি বা ছেলেটির কোনো অভাব নাই। What blood fed the bowels of a woman who didn't yearn over this child's lean body that had come in parturition out of her own, যে কিন্তু কিভাবে একজন মা তার নিজের জন্ম দেওয়া সন্তানের প্রতি ভালোবাসাহীন হতে পারে। পার্চুরেশন মানে গর্ভজাত, গর্ভ। হ্যাভ ইউ সিন হার, জেরি, জেরি তুমি কি তাকে দেখেছো লেটলি, সম্প্রতি। আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করলাম। আই সি হার এভরি সামার, আমি তাকে প্রতি গ্রীষ্মে দেখি। শি সেন্ট ফর মি, সে আমাকে
ডেকে পাঠায় বা তিনি আমাকে উপহার পাঠান। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি চিৎকার করতে চাইলাম। হোয়াই আর ইউ নট উইথ হার, তুমি কেন তার সঙ্গে থাকো না? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেন, কিভাবে তিনি আবার তোমাকে চলে যেতে দেন? ইনফিনিটিভ গোটা। হি সেড, সে বলল, শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার শি ক্যান, যখনই তিনি পারেন তিনি ম্যানভিল থেকে এখানে আসেন। অ্যাডভার্ব। শি ডাজন্ট হ্যাভ আ জব নাও, এখন তার কোনো চাকরি নাই। হিজ ফেস শোন ইন দ্য ফায়ারলাইট, তার মুখ আগুনের আলোয় ঝলমল করছিল। শি ওয়ান্টেড টু গিভ মি আ পাপি, তিনি আমাকে একটা কুকুরছানা দিতে চেয়েছিলেন। বাট দে ক্যানট লেট এনি ওয়ান বয় কিপ আ পাপি, কিন্তু এখানে কোনো ছেলেকে ব্যক্তিগতভাবে কুকুরছানা রাখার অনুমতি দেয় না। এটিও ইনফিনিটিভ, কারণ লেট আছে। ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে, আপনার কি মনে আছে গত রবিবারে আমি যে স্যুটটি পরেছিলাম? কি ক্লজ এটা বলো? আর এটা অ্যাজিটিভ। হুম, দ্যাট দ্যাট হচ্ছে আছে। হি ওয়াজ প্লেইনলি প্রাউড, সে স্পষ্টতই গর্বিত ছিল। শি সেন্ট মি দ্যাট ফর ক্রিসমাস, তিনি আমাকে এটি বড়দিনের উপহার হিসেবে দিয়েছিলেন। দ্য ক্রিসমাস বিফোর দ্যাট, তার আগের বড়দিনে। হি ড্রিউ আ লং ব্রিথ, সে দীর্ঘ শ্বাস নিল। স্যাভোরিং দ্য মেমোরি, স্মৃতিকে উপভোগ করলো। স্যাভোরিং মানে অতীত স্মৃতিকে স্মরণ করা। শি সেন্ট মি আ পেয়ার অফ স্কেটস, সে আমাকে এক জোড়া স্কেটস দিয়েছিল। এ পেয়ার অফ অথবা টু পেয়ার্স অফ, টু দিলে পেয়ার্স অফ হবে, না হলে এ পেয়ার অফ হবে। আই লেট দ্য আদার বয়েজ ইউজ দেম, ইউজটা হলো ইনফিনিটিভ, আমি অন্য বালকদের এটি ব্যবহার করতে দিতাম। বাট দে আর কেয়ারফুল অফ দেম, এবং তারা খুব যত্ন সহকারে ব্যবহার করে। হোয়াট সার্কামস্টান্সেস আদার দ্যান পভার্টি, দারিদ্র্য ছাড়া আর কি কারণ হতে পারে বা থাকতে পারে? আই এম গোয়িং টু টেক দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ প্যাট, প্যাটের দেখাশোনা করার জন্য আপনি যে ডলারটা আমাকে দিয়েছেন তা আমি নিয়ে যাব, হি সেড, সে বলল। এন্ড বাই হার আ পেয়ার অফ গ্লোভস, এবং তার জন্য এক জোড়া হাত মোজা কিনে দেব। তো যেগুলো জোড়া হয়, হাত মোজা, পা মোজা, চশমা, স্কেটস, জিন্স, পাজামা, ট্রাউজার্স, সবগুলোর জন্য এ পেয়ার অফ বলতে হয়, সবগুলোর জন্য এ পেয়ার অফ বলতে হয়। আই হেটেড হার, আমি তাকে ঘৃণা করতাম। পভার্টি অর নট, দেয়ার ওয়াজ আদার ফুড দেন ব্রেড, দারিদ্রতা বা দারিদ্র থাকুক বা না থাকুক, রুটির চেয়ে আরো অনেক খাবার ছিল। অ্যান্ড দ্য সোল কুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ দ্য বডি, আর আত্মাও শরীরের মতো দ্রুত ক্ষুধার্ত হতে পারে। হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লোভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস, and she lived away from him in Manville, and contented herself with sending him skates, যে সে তার $1 নিয়ে তার বড় নির্লজ্জ হাতের জন্য গ্লোভস কিনতে যাচ্ছিল, অথচ সে ম্যানভিলে থাকতো, তার থেকে দূরে, এবং শুধু তাকে স্কেট পাঠিয়েই সন্তুষ্ট ছিল। শি লাইকস হোয়াইট গ্লোভস, সে সাদা হাত মোজাগুলো পছন্দ করে। হি সেড, সে বলল। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দেম ফর আ ডলার, আপনি কি মনে করেন যে আমি $1 সেগুলো পেতে পারি? নাউন ক্লজ, থিঙ্ক ইট। আই থিঙ্ক সো, আই সেড, আমার তাই মনে হয়, আমি বললাম। এ পর্যন্তই থাক, আরো অনেকগুলো আছে। আচ্ছা স্যার। বুঝছো? তাহলে সাদমান সামনের দিন এসে ও কিছু কোশ্চেন করতে পারবে।
আচ্ছা।